বীর বিক্রমকে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাষা দিবস উপলক্ষে আয়োজিত এই মনোজ্ঞ আলোচনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বিএনপি স্থায়ী কমিটির সদস্য বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর আব্দুল মঈন খান, উপস্থিত রয়েছেন বিশিষ্ট শ্রমিক নেতা বিএনপি স্থায়ী কমিটির সদস্য জনাব নজরুল ইসলাম খান, মঞ্চে উপবিষ্ট বিজ্ঞ আলোচক বৃন্দ, যাদের মধ্যে রয়েছেন দুজন ভাইস চেয়ারম্যান, দুজন ভাইস চ্যান্সেলর, বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। প্রথমে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি 52 মহান ভাষা আন্দোলনে যারা জীবন দিয়ে ভাষার দাবিকে প্রতিষ্ঠিত করেছেন, শহীদ বরকত, সালাম, রফিক এবং অন্যান্য শহীদদেরকে তাদের রুহের মাগফিরাত কামনা করি। গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি বিএনপির প্রতিষ্ঠাতা, স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। ভাষা আন্দোলন এমনই একটি আন্দোলন যার নায়কেরা পাদপ্রদীপের আলোয় আসতে পারেননি, তাদেরকে বাংলাদেশের জনগণ চেনেন না। তার প্রধান কারণ হল এই দেশে বারংবার ইতিহাস বিকৃতি শিকার হয়েছে। ছাত্র আন্দোলন, 52 ভাষা আন্দোলন ছিল মূলত ছাত্রদের আন্দোলন। উদাহরণ দিলেই আপনারা বুঝতে পারবেন। পাকিস্তান স্বাধীন হওয়ার পরপরই 48 সালেই তৎকালীন গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা দিলেন উর্দুই হবে একমাত্র রাষ্ট্রপতি। 48 সালে তার বিরুদ্ধে একমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছু মৃদু প্রতিবাদ হয়েছে, জোরালো কোনো আন্দোলন হয়নি। 1991 সালে পাকিস্তানের গভর্নর জেনারেল ঢাকার অধিবাসী খাজা নাজিমউদ্দিন পল্টন ময়দানে জনসভা করে বললেন উর্দুই হবে আগামী দিনে বাংলাদেশের রাষ্ট্রপতি। জনগণের মধ্যে খুব একটা তোলপাড় দেখা গেল না। এর পরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজ জেগে ওঠে, একটি ভাষা আন্দোলনের সূচনা করে, যেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ঢাকা মেডিকেল কলেজের ছাত্ররা। ভাষা আন্দোলনের নায়ক আব্দুল মতিন, অলি আহাদ, গাজীউল হক, এসব নাম বিস্তৃত প্রায়। বাংলাদেশের জনগণ তাদেরকে চেনে না, কারণ ইতিহাস বিকৃত করেছে রাজনৈতিক দলসমূহ। একটি রাজনৈতিক দল দেশের সকল কৃতিত্বই নিয়ে নিতে চায়। স্বাধীনতা আন্দোলন তো বটেই, 71 তো বটেই, 52 ভাষা আন্দোলনের কৃতিত্ব তারা নিতে চায়। কি ঘটেছিল অ্যাকচুয়ালি 52 সালে? 52 সালের 21শে ফেব্রুয়ারি ভাষা দিবস। 20শে ফেব্রুয়ারি একটি সর্বদলীয় সভা অনুষ্ঠিত হয় তৎকালীন আওয়ামী লীগের অফিসে মোগলটুলিতে। সকল রাজনৈতিক দল তৎকালীন পূর্ব পাকিস্তানের তারা সেখানে বসে তারা সিদ্ধান্ত নেয় যে আগামীকাল 21শে ফেব্রুয়ারিতে ছাত্ররা একটি সভা বের করবে, কিন্তু কোনো ধরনের মিছিল যেন সেখানে না করা হয়। এখন ভাষার জন্য আন্দোলন করার কোনো দরকার নেই। আগামীতে আমরা নির্বাচন চাচ্ছি, নির্বাচন দিলে আমরা তো পূর্ব পাকিস্তানে নির্বাচিত হবই, তখন বাংলা ভাষার দাবিকে প্রতিষ্ঠিত করা হবে। এখন এটি নিয়ে আন্দোলনের দরকার নেই, আগামীকালকে কোনো মিছিল করার দরকার নেই। সেখানে উপস্থিত ছিল ছাত্রদের 2জন প্রতিনিধি, কাজী গোলাম মাহবুব এবং অলি আহমেদ। তারা বললেন যে এই মুহূর্তে তাদের কোনো বক্তব্য নাই, তারা এই নেতৃবৃন্দের বক্তব্য নিয়ে ছাত্র সমাজকে জানাবেন এবং পরদিন সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলায়
সেখানে স্থির হবে যে শোভাযাত্রা ছাত্ররা বের করবে কি করবে না। চিন্তা করে দেখুন, তৎকালীন পূর্ব পাকিস্তানের একটি সকল রাজনৈতিক দল যারা বাঙালি তারা বলেছে ভাষা আন্দোলনের জন্য আন্দোলন করার প্রয়োজন নেই। এটি হলো ঐতিহাসিক সত্য। পরদিন সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলায়, এখানে হয়তো কেউ দেখে নেই, আমি ওই আমতলায় অনেকবার গিয়েছি, পাশে ছিল মেদুর ক্যান্টিন, সেখানে বসে চা খেয়েছি। সে আমতলার স্মৃতি এখনো আমাদের মনে জাগরুক রয়েছে। সে আমতলায় লোকে লোকারণ্য, ছাত্ররা সব, এমনকি স্কুলের ছাত্রীরা পর্যন্ত সেখানে এসেছিল। সেখানে ছাত্ররা সিদ্ধান্ত দিল রাজনৈতিক কি বলে, রাজনৈতিক দলসমূহ কি বলে না বলে এটি নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। আমরা ছাত্র সমাজ বুকের রক্ত দিয়ে হলো ভাষার দাবিকে প্রতিষ্ঠিত করব। আজকে 144 ধারাকে লঙ্ঘন করে আমরা শোভাযাত্রা বের করব, বাঁচি মরি বাংলাকে রাষ্ট্রভাষা হিসাবে প্রতিষ্ঠিত করে যাব। এরপরই শোভাযাত্রা শুরু হয়। প্রথমে ছাত্রীরা ছোট ছোট গ্রুপে বের হয়, তারপর ছাত্ররা বের হয়। বাইরে দাঁড়ানো পুলিশ বাহিনী প্রথম সুযোগে গুলি বর্ষণ করে এবং এই চতুর্দিকে অবিরাম গুলি বর্ষণের ফলে মেডিকেল কলেজের ব্যারাকে বরকত এবং আরো 2-1 জন সেখানে শহীদ হয়। এই হলো প্রকৃত 21শে ফেব্রুয়ারি 52 ঘটনা। তখন পূর্ব পাকিস্তান পরিষদের অধিবেশন চলছিল। অধিবেশন স্থল ছিল বর্তমান জগন্নাথ হলের বড় কক্ষ। আমি সেই জগন্নাথ হলের সেই বৃহৎ হল রুমে পূর্ব পাকিস্তান এই অ্যাসেম্বলির অধিবেশন দেখেছি। তখন সেখানে অধিবেশন চলছিল, ছাত্ররা মিছিল করে এই গুলিবর্ষণের পরও সেই পূর্ব পাকিস্তান পরিষদকে ঘেরাও করে জগন্নাথ হলে। সেখানে এই গুলিবর্ষণের প্রতিবাদে তৎকালীন পরিষদ সদস্য আবুল কালাম আজাদ সদস্য পদ থেকে ইস্তফা দেন এবং কয়েকজন সংসদ সদস্য বেরিয়ে এসে বর্তমান শহীদ মিনারে ছাত্রদের সাথে একাত্মতা ঘোষণা করেন। এই হলো 52 22শে ফেব্রুয়ারির গুলিবর্ষণ এবং ভাষা দিবসের ইতিহাস। স্বাধীন বাংলাদেশে আমরা ইতিহাস পড়ে কি দেখলাম যে ভাষা আন্দোলনের মহান নায়ক ছিলেন শেখ মুজিবুর রহমান। তিনি কারাগার থেকে কয়েকটা চিট দিয়েছিলেন, চিরকুট। ওগুলার কারণেই ভাষা আন্দোলন হয়েছে এবং বাংলা ভাষার দাবি প্রতিষ্ঠিত হয়েছে। এই হলো বাংলাদেশের কিছু কিছু রাজনৈতিক দলের কর্মকাণ্ড। অথচ ওই সময় শেখ মুজিবুর রহমান ঢাকাতেই ছিলেন না, তিনি ফরিদপুর জেলায় ছিলেন। ইতিহাস বিকৃতির শিকার পরবর্তীকালেও হয়েছে। 1971-এ মহান মুক্তিযুদ্ধে কারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, কারা দেশকে স্বাধীন করেছে? 52 ভাষা আন্দোলনে আমি একটু আগেই বললাম প্রধান ভূমিকা রেখেছে ছাত্ররা এবং ছাত্রদের আন্দোলনে সারা দেশে ছড়িয়ে পড়েছিল, লেলিহান অগ্নিশিখার মতো ছড়িয়ে পড়েছিল। প্রত্যেকটা জেলায় প্রভাত ফেরি, ভাষা দিবসে আন্দোলন, প্রত্যেকটি কুকুরের গায়ে তৎকালীন ছাত্ররা রং দিয়ে লিখে চেয়েছিল নুরুল আমিন, তৎকালীন মুখ্যমন্ত্রীর নাম। ভাষা আন্দোলন তৎকালীন পাকিস্তানে, বিশেষ করে পূর্ব পাকিস্তানের প্রধান ভয়ঙ্কর, গুরুতর এবং গণসম্পৃক্ত একটি আন্দোলন হিসাবে গড়ে উঠেছিল। পরবর্তীকালে স্বাধীনতা যুদ্ধের ইতিহাস এখানে আর বলবো না। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈনিকেরা এবং ছাত্র জনতা মিলে স্বাধীনতার জন্য সংগ্রাম গড়ে তুলে এই সংগ্রামের সূচনা করেছিল একটি ঘোষণা, যে ঘোষণাটি চট্টগ্রাম কালুঘাট বেতার কেন্দ্র থেকে দিয়েছিলেন মেজর জিয়াউর রহমান। তার এই ঘোষণায় জাতি উদ্দীপ্ত হয়, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে এবং 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর আমরা স্বাধীনতা অর্জন করি। কিন্তু দেশ স্বাধীন দেশে আবারও ইতিহাস বিকৃতির শিকার হয়। সেখানে বোঝানো হচ্ছে দেশবাসীকে তাদের নেতার 2-1টি বক্তৃতার ফলেই দেশ স্বাধীন হয়েছে। তারা কলকাতা এবং আগরতলায় নিরুদ্বেগ জীবন যাপন করেছে,
আর কারা বাংলার পথে প্রান্তরে মেশিন গান মর্টার কামানের গুলির সামনে বুক পেতে দিয়ে মাইল ফিল্ড অতিক্রম করে শত্রুর সাথে হাতাহাতি যুদ্ধ করে কারা বাংলাদেশকে স্বাধীন করেছে। জনগণের কাছে এই তথ্য তুলে দেওয়া হয়নি। বাংলাদেশের রাজনীতিবিদরা কালকে নিজের দলটা চিনে আর মিথ্যা বক্তব্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করে। স্বাধীনতার পরে এমনকি শেখ মুজিবুরের মৃত্যুর পর শুনলাম যে তিনি নাকি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন 32 নম্বরে। তিনি জীবন দশায় কোনোদিন বলেন নাই তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। সকাল রাত 9:30টার সময় 25শে মার্চ 71-এ জনাব তাজউদ্দিন আহমদ তার কাছে টেপ রেকর্ডার নিয়ে গিয়েছিলেন যে সেনাবাহিনী মুভমেন্ট শুরু করেছে, এখন একটা ঘোষণা দেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন। তিনি বলেন যে না, পাকিস্তান আমি ভাঙতে পারি না। নেতা বললেন আমি তাহলে বিচ্ছিন্নতাবাদী হিসেবে চিহ্নিত হব, পাকিস্তান ভাঙার দায়িত্ব আমরা নেব না। তারা যা কিছু সংগ্রাম আন্দোলন, যত কথা কাটাকাটি, যত বাজানুবাদ, যত গোল টেবিল বৈঠক সবই ছিল পাকিস্তানের প্রধানমন্ত্রী পদটি পাওয়ার জন্য শেখ মুজিবুর রহমান করেছেন। আমরা তাতে দোষও দিচ্ছি না, জনগণ ভোট দিয়েছে আওয়ামী লীগকে, তারা হতে পারে, কিন্তু বোঝাই যাচ্ছে যে তারা গণতন্ত্র দেবে না এই দেশে। তারা ধীরে ধীরে প্রস্তুতি নিচ্ছে একটি গণহত্যা চালাবার, সেই প্রস্তুতি তারা বাস্তবায়িত করে 25শে মার্চ রাতে। সেই দুঃসময় যখন রাজনীতিবিদরা কেবল নিজের জীবন নিয়ে পালিয়েছেন পাশের দেশে, জনগণকে রক্ষা করার জন্য কেউ ছিল না। এই সময় এগিয়ে এসেছেন জনগণের মান সম্পদ, জনগণের মান ইজ্জত, মা বোনের ইজ্জত রক্ষার জন্য এগিয়ে এসেছেন, প্রতিরোধ সংগ্রাম গড়ে তুলেছেন মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা। গণতন্ত্রকে প্রতিষ্ঠার জন্য বাঙালিরা চিরদিন সংগ্রাম করে এসেছেন। পাকিস্তানের আন্দোলনের জন্য যে আন্দোলন গড়ে উঠেছে পাক ভারত মহাদেশে, তখন একমাত্র বেঙ্গলে, বাংলাতে আন্দোলনের জন্য সংগ্রাম করেছে বাঙালিরা পাকিস্তানের জন্য। 1946 সালে যে নির্বাচনটি হয়েছিল, সাধারণ নির্বাচন, সেখানে একমাত্র বাংলাদেশে অর্থাৎ বর্তমান পূর্ব পাকিস্তানে বাঙালিরা, মুসলিম লীগ যারা পাকিস্তানের স্বাধীনতার জন্য সংগ্রাম করেছে, একমাত্র পূর্ব পাকিস্তানে বা বাংলায় মুসলিম লীগ বিজয়ী হয়েছিল। অন্যান্য মুসলিম প্রদেশগুলো, বালুচিস্তান, পাঞ্জাব, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, সিন্ধু, প্রত্যেকটাতে মুসলিম লীগ পরাজিত হয়েছে। বিভিন্ন অন্যান্য দল সেখানে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। পাকিস্তান বানালো বাঙালিরা, অথচ এই পাকিস্তানকে ভাঙল পশ্চিমারা একটি বৃহৎ গণহত্যার মধ্যে দিয়ে। এমনভাবে তারা গণতন্ত্রকে দাবিয়ে রেখেছে যে বাংলাদেশের জনগণের পক্ষে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ ছাড়া আর কোনো গণতন্ত্র ছিল না। দেশ স্বাধীন হলো 9 মাস সংগ্রামের পর। আশা করেছিলাম যে এইবার গণতন্ত্র সমহিমায় আবির্ভূত হবে, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার এবার প্রতিষ্ঠিত হবে জনগণের আত্মত্যাগের বিনিময়। কিন্তু তার পরিবর্তে আমরা পেলাম একটি একদলীয় রাষ্ট্র, সকল রাজনৈতিক দল নিষিদ্ধ, সকল সংবাদপত্র নিষিদ্ধ। এইভাবে একটি একদলীয় রাষ্ট্রে পরিণত করেছে এই আওয়ামী লীগ। গণতন্ত্রকে আবার তারা নির্বাসনে পাঠিয়ে দেয়। দীর্ঘদিন পর, অনেক পথ পরিক্রমার পর আবার 17 বছরের জন্য আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় আদির হলো বিনা ভোটে কারচুপি নির্বাচনের মাধ্যমে। তারা একের পর এক কালাকানুন জারি করলো, বারংবার গণতন্ত্রকে তারা ব্যাহত করলো এবং প্রধান দল যারা রাজপথে এই হায়নাদের মোকাবিলা করেছে, যার নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তারা বহু মানুষ, বহু কর্মী জীবনের বিনিময়ে গণতন্ত্র উদ্ধারের জন্য রাজপথে নেমেছিল। আমি এখানে যারা তরুণ রয়েছে, যুবক রয়েছে, বিএনপির অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দকে অভিনন্দন জানাতে চাই। আপনারা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য 17 বছর ধরে যে আন্দোলন করেছেন, সেই জন্যই আজকের বাংলাদেশ আমরা পেয়েছি। আবার গণতন্ত্রের জন্য একটি সুযোগ, সম্ভাবনা সৃষ্টি হয়েছে। কিন্তু এখন আবারও গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র দেখতে পাচ্ছি।
এই বিএনপির এই 17 বছরের সংগ্রামকে উপেক্ষা করা হচ্ছে। মনে হয় যেন 1.5 মাসেই এই দেশটি প্রায় স্বাধীন হয়ে গিয়েছে। এই যে আমাদের 1.5 মাসের সংগ্রামেও 422 জন বিএনপি কর্মী জীবন দিয়েছে। 60 লক্ষ মামলা আমাদের বিরুদ্ধে। এখানে আমরা প্রায় সবাই জেলে গিয়েছি। আমি নিজেও 5 বার জেলে গিয়েছি। আর এখানে তো যারা বসে আছে অসংখ্য মামলা তাদের নামে। এটি ইতিহাসে আগামী দিনে যদি আওয়ামী লীগ কোনোদিন আসে, ইতিহাসে এগুলো থাকবে না। সুতরাং আমাদেরকে ইতিহাসকে সঠিকভাবে আগামী দিন যাতে লেখা হয়, সেই জন্য আমাদের সচেতন থাকতে হবে। ভাষা আন্দোলন করেছিলাম 52-তে, তারপরে দেখেন কি ধরনের সাংস্কৃতিক আগ্রাসন আমাদের উপর চালিয়ে দেওয়া হয়েছে। বিডিআর একটা ম্যাসাকার হয়েছিল 2009 সালে। প্রতিবেশী রাষ্ট্রের ইঙ্গিতে 57 জন সেনা কর্মকর্তাকে হত্যা করেছে, আরো প্রায় 20 জন বেসামরিক নাগরিককে হত্যা করা হয়েছে। আমাকে এই হত্যাকাণ্ড থেকে বেঁচে আসা 2-1 জন সামরিক অফিসার বলেছে, তারা বন্দী অবস্থায় শুনেছেন এখানে কিছু কিছু সৈনিক বিডিআর এর পোশাক পরা, তারা হিন্দি ভাষায় কথা বলেছে। আমাদের বাংলা ভাষার জন্য জীবন দিয়েছি, এখন হিন্দি ভাষা উচ্চারণ করে আমাদের সৈনিকদেরকে হত্যা করা হয়। এই হলো বাংলাদেশের প্রতিকৃতি। রাজনীতিবিদরা এইভাবে দেশকে ধ্বংস করেছে আওয়ামী লীগ। সুতরাং আজকের এই দিনে আমাদের সচেতন হতে হবে। গণতন্ত্রের বিরুদ্ধেই সবাই আগ্রহ। বর্তমানে যে ক্ষমতাসীন দল হয়েছে, যারা একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার, তাদের মধ্যে অনেকে বলে যে আগে সংস্কার পরে নির্বাচন। তা আমরা কি জন্য জীবন দিলাম? এত কর্মী গণতন্ত্রের জন্যই তো জীবন দিয়েছে, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, জনগণের ভোটাধিকারের জন্য। আমরা তো বলি না যে বিএনপিকে ক্ষমতায় দিয়ে দেয়। আমরা একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাই, জনগণ যাকে খুশি বেছে নেই। এখানেও তাদের আপত্তি, জানে জনগণ তাদেরকে ভোট দিবে না, জনগণের সমর্থন পাবে না। এক ধরনের আতেল বাংলাদেশে গজিয়ে উঠেছে, জনগণের সাথে যাদের কোনো সম্পর্ক নাই, যারা জানে যে জনগণ তাদেরকে কখনো গ্রহণ করবে না, তাদের আজব আজব ধ্যান ধারণা জনগণের উপর চাপিয়ে দিতে চায় এই ছাত্রদের মাধ্যমে। ছাত্ররা বয়সে তরুণ, সারা পৃথিবী তো দেখেই নাই তাদের, এখনো বাবার হোটেলে খায়, এখনো তাদের সেই ধরনের ম্যাচুরিটি আসে নাই। তবে তাদেরকে ধন্যবাদ জানাই, তারা এই স্বৈর শাসক ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে। বিএনপির সাথে সাথে তারাও জুলাই আগস্টে রাজপথে নেমেছে, যার ফলে আমরা আজকে এই ফ্যাসিস্ট হাসিনাকে বিতরণ করতে সক্ষম হয়েছে। আজকে আমরা চাই, এখন যে সমস্যা, বর্তমান সরকারটি অত্যন্ত দুর্বল একটি সরকার। আইন শৃঙ্খলা পরিস্থিতির ঘোরতর অবনতি হয়েছে, অর্থনীতি ক্রমান্বয়ে অধোগতির পথে। এই সময় এই অবস্থা থেকে দেশকে সমৃদ্ধির পথে নিয়ে যেতে পারে কেবলমাত্র সঠিক এবং দ্রুত একটি নির্বাচন। আমরা জনগণের শাসন চাই, জনগণের নির্বাচিত সরকার চাই। সংস্কার যদি করতে হয়, নির্বাচিত পার্লামেন্ট এই সংস্কার করবে, বাংলাদেশের জনগণ এই সংস্কার করবে। বাংলাদেশের জনগণকে কোন ধরনের জিনিপিকে পরিণত করার চেষ্টা করবেন না। আপনারা যারা আতেল আছেন, বুদ্ধিজীবী আছেন, থাকেন, আমরা সম্মান করি, শ্রদ্ধা করি, কিন্তু জনগণের অধিকার কেড়ে নেবেন না। জনগণ এই দেশের মালিক, তারা স্থির করবে এই দেশে কি ধরনের সংস্কার আগামী দিনে হবে। বাংলাদেশের জাতীয় নির্বাচিত পার্লামেন্ট এই সিদ্ধান্ত নেবে। সুতরাং অতি দ্রুত একটি নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করুন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি বেশি সময় নিয়ে থাকি ক্ষমা চাই। অসংখ্য ধন্যবাদ। বিএনপি জিন্দাবাদ, শহীদ অমর হোক।